Hello everybody, welcome to the Way of Solution. This is Arabul Rahman, students. চলো আজ আমরা 7ই মার্চ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলকে বলবো ক্লাসটিতে একটা লাইক করো এবং শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। দিন দিন আমি দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু অডিয়েন্স কমে যাচ্ছে। এরকম করলে কিভাবে চলবে? প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স করছি তোমাদের জন্য। আমি তো কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিদিন ওয়াচ করো, হ্যাঁ প্রতিদিন, প্রতিদিনই যুক্ত হও, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স শুধু আমি রাখি না, অনেকের কারেন্ট অ্যাফেয়ার্সটা বোরিং লাগে, হ্যাঁ কিন্তু বোরিং ব্যাপার নয়। কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা নতুন নতুন জিনিস জানি, নতুন তথ্য জানি, এটা বোরিং ভাবলে হবে না। তার সাথে আমি জিকে প্রশ্ন উত্তর রাখি, তো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জিকেও থাকছে, তো দুটোই চর্চা করছি আমরা একটা ক্লাসে, তো বোরিং হওয়ার কোনো জায়গাই নেই। আমি চেষ্টা করি ইন্টারেস্টিং ক্লাস বানানোর, এবং আমি বোরিং লেকচারও চেষ্টা করি অ্যাভয়েড করার। আমি সবসময় একটু ফাস্ট ক্লাস করি, তোমরা জানো নিশ্চয়ই, কারণ ইউটিউবে ফাস্ট ক্লাস না করলে কিন্তু অনেকে ক্লাস বুঝতে পারে না। চলো, ক্লাস বুঝতে গেলে আমাদের কিন্তু ব্যাচে আসতে হবে, একদমই ধীরে ধীরে আমরা সেখানে ক্লাস করাই। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, সেখানে সমস্ত টিচারদের দ্বারা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। যারা এখনো অ্যাডমিশন নাওনি চলে আসো, সেখানে আমরা আজকের ক্লাস করব এবং সমস্ত টিচার সেখানে ক্লাস করাচ্ছেন। আজকে আমরা ইউটিউবে কি কোশ্চেন অ্যান্সার রেখেছি সেটার উপর একটু ফোকাস দিই। ফার্স্ট কোশ্চেন্স এটা, 2026 সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় আছে জানো? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা না আমাদের কলকাতাতে আছে। জিএসআই এটা কোথায় আছে? কলকাতাতে আছে। এই জিএসআইটা মিনিস্ট্রি অফ মাইন্স, তার আন্ডারে আসে। কলকাতাতে এর সদর দপ্তর অবস্থিত আছে। সদর দপ্তর তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লেখা আছে 1851। তাহলে দেখে রাখো, এটা 1851তে স্থাপিত হয়। 1851তে স্থাপিত হয়েছিল এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, হ্যাঁ সেইটা রিসেন্টলি এই বছরে পালন করেছে 176তম প্রতিষ্ঠা দিবস। গতকাল যদি আমরা দেখি, দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই সেলিব্রেটিং ইটস 176th ফাউন্ডেশন ডে টুডে। টুডে মানে আগের দিনের কথাটা বলা হচ্ছে, ঠিক আছে? গত দিনের নিউজ আর্টিকেলের টাইটেল এটা ছিল, তাই সেখান থেকে আমি এটা নিয়েছি। তো এখান থেকে বুঝলাম কি, এটা তাহলে আমাদের ভারতের একটা ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটার সদর দপ্তর কোথায়? কলকাতাতে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। চলো এরপরেরটা, বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসাবে ইউটিউবে 30 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করলেন কে? এই ইউটিউবে 30 মিলিয়ন সাবস্ক্রাইবার করেছে কে বলো? ইউটিউবে 30 মিলিয়ন সাবস্ক্রাইবার করেছে নরেন্দ্র মোদী। আমাদের মোদিজির 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, তাই তো? দেখো, নরেন্দ্র মোদী কয়েকদিন আগে আমরা জানি 100 মিলিয়ন সাবস্ক্রাইবার করে, 100 মিলিয়ন সাবস্ক্রাইবার তার পূর্ণ হয়েছে। ইনস্টাগ্রামে আমরা দেখেছি তার 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। আর তিনি হচ্ছেন বিশ্বের মধ্যে প্রথম লিডার, একমাত্র লিডার যার ইনস্টাগ্রামে 100 মিলিয়ন তোমার হচ্ছে ফলোয়ার্স আছে। ইনস্টাগ্রামে ওটা ফলোয়ার্স বলা হয়, তো 100 মিলিয়ন ফলোয়ার্স আছে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি 30 মিলিয়ন সাবস্ক্রাইবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাজ ক্রসড 30 মিলিয়ন সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, বিকামিং দ্য মোস্ট সাবস্ক্রাইবড ওয়ার্ল্ড লিডার অন দ্য প্ল্যাটফর্ম। ইউটিউব প্ল্যাটফর্মে তার থেকে বেশি কোনো রাজনৈতিক নেতা বা ওয়ার্ল্ড লিডারের সাবস্ক্রাইবার নেই। তিনি হচ্ছেন সব থেকে বেশি সাবস্ক্রাইবারওয়ালা একজন কিন্তু ওয়ার্ল্ড লিডার। আচ্ছা, মোদিজির তো 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হলো, তোমরা কবে আমাদের 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করছো বলো তো দেখি? সকলে সাবস্ক্রাইব করো। আর আমাদের যদি বিভিন্ন প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, ফেসবুক, সেখানে ফলো না করে থাকো অবশ্যই ফলো করতে পারো। দিস ইজ আরাবুল রহমান। চলো নেক্সট আমরা পরেরটাতে আসি। সম্প্রতি কোন সংস্থা 1.2 কোটি মানে 1.2 কোটি শিক্ষার্থীর বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করেছে? বায়োমেট্রিক আপডেট বলতে এখানে এটি আধারের সাথে যুক্ত, আর আধার ইস্যু করে থাকে ইউআইডিএআই বলে সংস্থাটা। ইউআইডিএআই মানে কি? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এরাই কিন্তু আধার ইস্যু করে থাকে। তো সেই ইউআইডিএআই কমপ্লিটস বায়োমেট্রিক আপডেটস 1.2 crore স্টুডেন্টস অ্যাক্রস 1.03 লাখ স্কুল। 1.03 লাখ স্কুল বা লক্ষ স্কুল জুড়ে 1.2 কোটি স্টুডেন্টস বা শিক্ষার্থীদের বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করলো এই ইউআইডিএআই বলে সংস্থাটা। চলো পরেরটা দেখি। 2027 সালে জনশুমারি বা আদমশুমারির জন্য উন্মোচিত পুরুষ ও নারী ম্যাসকট দুটির নাম কি? দুটি ম্যাসকট উদ্বোধন করা হয়েছে, পুরুষ এবং নারী ম্যাসকট, এখানে দেখতে পাচ্ছ আছে, ঠিক আছে? তো সেই পুরুষ এবং নারী ম্যাসকট দুটির নাম কি?
দেখো আদমশুমারি কাদের আন্ডারে আসে, এটা আসে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রকের এটি অধীনে আসে, ঠিক আছে। নাগরিকত্ব বা আদমশুমারি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এটা আসে। এবারে দেখো এই যে আদমশুমারি বা সেন্সাস এটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে হয়ে থাকে, সেই সেন্সাসটা আমরা দেখব তার দুটি ম্যাসকট, পুরুষদের ম্যাসকটের নাম বিকাশ এবং নারীদের ম্যাসকটের নাম প্রগতি রাখা হয়েছে। দেখো ইউনিয়ন হোম মিনিস্টার নরেন্দ্র মোদী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু জনশুমারি বা আদমশুমারি আসে হোম মিনিস্টার আন্ডারে তার জন্য, তো ইউনিয়ন মিনিস্টার অফ ইউনিয়ন হোম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ কোঅপারেশন, তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মিনিস্ট্রি সহযোগিতা মন্ত্রক বা কোঅপারেশন মন্ত্রকের দায়িত্বে আছেন বর্তমানে অমিত শাহ। সফট লঞ্চেস সম্প্রতি লঞ্চ করেছে, ডিজিটাল টুলস অ্যান্ড মাস্কট, একটা ডিজিটাল টুলস এবং ম্যাসকট লঞ্চ করেছে, ম্যাসকট দুটো লঞ্চ করেছে, প্রগতি বলে একটা ম্যাসকট যেটা ফিমেল ম্যাসকট বা মহিলাদের ম্যাসকটের নাম হচ্ছে ফিমেল, অ্যান্ড বিকাশ হচ্ছে মেল, পুরুষদের ম্যাসকট হচ্ছে বিকাশ। আচ্ছা, ফর সেন্সাস 2027, 2027 যে আমাদের সেন্সাস হতে চলেছে, জনশুমারি হতে চলেছে 16তম, হ্যাঁ 16th আমরা জানি 16তম সেন্সাস হতে চলেছে, তাই তো আমাদের পরের সেন্সাসটা, তো সেই 16তম সেন্সাস সেটাতে তার ম্যাসকট এটা নতুন দিল্লিতে লঞ্চ করেছে রিসেন্টলি তিনি। চলো এর পরেরটা দেখি, এটা একটা দুর্দান্ত প্রশ্ন। টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারত ইংল্যান্ডকে কত রানের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে? সেমিফাইনাল খেলা হয়েছে রিসেন্টলি টি-20 ওয়ার্ল্ড কাপের, আমরা দেখেছি প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে পরাজিত করেছে এবং 33 বলে সেঞ্চুরি করে ফিনালের একটা বড় রেকর্ড গড়েছে এবং নিউজিল্যান্ডকে নিয়ে চলে গেছে ফাইনালে। ওদিকে নিউজিল্যান্ড আহমেদাবাদের স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অপেক্ষা করছে। আর এদিকে আমরা যদি দেখি তোমার ভারত, তারা কিন্তু ইংল্যান্ডকে পরাজিত করেছে 7 রানে, থালা ফর রিজন 7 রানে পরাজিত করেছে। দেখো এখানে প্রথমে ইন্ডিয়া ব্যাট করতে নেমেছিল, ইন্ডিয়া ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসনের একটা দুর্দর্শ পারি বা দুর্দর্শ একটা তার রান স্কোরিং ম্যাচে যদি আমরা দেখি বা তার একটা দুর্দর্শ ইনিংসের মাধ্যমে ভারত 200 কত রান করেছিল, 253 মেবি রান করেছিল, তাই না? কত করেছিল একটা ভুলে গেলাম আমি, 53 করেছিল মেবি, যাই হোক আমি ভুল বললে একটু ঠিক করে দিও, 253 করেছিল 7 উইকেটের বিনিময়ে। আর আমাদের যদি দেখি ইংল্যান্ড পরবর্তীতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড করেছিল তোমার হচ্ছে 246 রান 7 উইকেটে এবং জেকব ব্যাথেলের একটা 100 রানের দুর্ধর্ষ কিন্তু ইনিংস তিনি খেলেছিলেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা যদি দেখি ভারত 7 রানে ইন্ডিয়াকে ভারত 7 রানে ইংল্যান্ডকে পরাজিত করেছে এবং ফাইনালে চলে গেছে। ফাইনাল ম্যাচ রবিবারে খেলা হবে, রবিবারে ফাইনাল ম্যাচটা কোথায় খেলা হবে? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে এবং কাদের বিরুদ্ধে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটা অনুষ্ঠিত হতে চলেছে। অলরাইট, চলো এর পরেরটা দেখি। সম্প্রতি নীতি আয়োগ কোন আন্তর্জাতিক সংস্থার সাথে পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নের জন্য চুক্তি স্বাক্ষর করেছে? রাইট অ্যান্সার হচ্ছে ইউনিসেফ, ইউএনআইসিইএফ। ইউনিসেফ কিন্তু রিসেন্টলি আমরা দেখব কি করেছে, চুক্তি স্বাক্ষর করেছে নীতি আয়োগের সাথে। কেন চুক্তিটি স্বাক্ষর হয়েছে সেটা অবশ্যই দেখব। দেখো নীতি আয়োগ অ্যান্ড ইউনিসেফ ইন্ডিয়া, ইউনিসেফ ইন্ডিয়া এবং নীতি আয়োগ একটা চুক্তি স্বাক্ষর করেছে, সাইন স্টেটমেন্ট অফ ইন্টেন্ট অফ স্ট্রেংথ নিউট্রিশন অ্যান্ড হেলথ আউটকামস ইন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস অ্যান্ড ব্লকস, মানে যে উচ্চাকাঙ্ক্ষী অ্যাসপিরেশনাল যে ডিস্ট্রিক্টসগুলো জেলা এবং ব্লকগুলো আছে সেখানে সেখানে স্বাস্থ্য এবং যে তোমার নিউট্রিশন বা পুষ্টি সেটা তোমার হচ্ছে আরো ভালো করতে, সেটার যে আউটকামস ফলাফল সেটাকে আরো জোরদার করতে ডিয়ার স্টুডেন্টস ইউনিসেফ আর নীতি আয়োগ এই চুক্তিটি স্বাক্ষর করেছে। চলো এর পরেরটা দেখি। বিশ্বের বৃহত্তম সেমি কন্ডাক্টর ক্লিন রুম প্ল্যান্ট ভারতের কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? রিসেন্টলি উদ্বোধন হয়েছে বিশ্বের বৃহত্তম সেমি কন্ডাক্টর ক্লিন রুম প্ল্যান্ট, এটা উদ্বোধন করা হয়েছে গুজরাট রাজ্যে। দেখো পিএম মোদি ইনোগ্রেটস ম্যাক্রোন
Technologies Semiconductor Plant at Sanand in Gujarat. তো রিসেন্টলি সেমিকন্ডাক্টর ক্লিন রুম বা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায়? গুজরাটের সানান্দে। এ কি হাইলাইট অফ দ্য ফ্যাসিলিটি ইজ ইটস নিয়ারলি 5 lakhs স্কোয়ার ফিট অফ ক্লিন রুম স্পেস। এটা কিন্তু হচ্ছে এর একটা বিশেষ বৈশিষ্ট্য, এই যে উদ্যোগ বা এই ফ্যাসিলিটির একটা বিশেষ বিষয় হচ্ছে এটা অনেক বড়, এটা প্রায় 5 লক্ষ স্কোয়ার ফিট অঞ্চল জুড়ে এই ক্লিন রুমটা অবস্থিত আছে। এবং আমরা যদি দেখি বা পরিচ্ছন্ন রুমটা অবস্থিত আছে, এটা র্যাঙ্কিং ইট অ্যামং দ্য লার্জেস্ট রাইজড ফ্লোর, মানে উঁচু মেঝে বা রাইস ফ্লোরড ক্লিন রুমের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড়। তো রাইস ফ্লোরড ক্লিন রুমস ইন দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মানে সব থেকে বড়, ঠিক আছে? তো বুঝতেই পারছি আমরা এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় রাইস ফ্লোর উঁচু মেঝেতে অবস্থিত ক্লিন রুম সেমিকন্ডাক্টর ক্লিন রুমে পরিণত হয়েছে। এটা রিসেন্টলি পিএম মোদি ইনোগ্রেট করেছেন। কোথায়? গুজরাটে। তাহলে আরেকবার পড়ি প্রশ্নটা। বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর ক্লিন রুম ভারতের গুজরাটে উদ্বোধন করা হয়েছে। চলো, জিও প্ল্যাটফর্মস ভারতের আন্তর্জাতিক ব্যবসা প্রসারের জন্য কাকে জিও প্ল্যাটফর্ম তাদের আন্তর্জাতিক ব্যবসা প্রসারের জন্য, ইন্টারন্যাশনাল যে বিজনেস সেটাকে আরো এক্সপ্যান্ড করার জন্য তারা রিসেন্টলি একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন। তিনি কে? সুন্দর পিচাই, ড্যান বেইলি, সত্য নাদেলা, আকাশ আম্বানি। আমরা অপশন পাচ্ছি বিভিন্ন, অপশনের ভিতরে সঠিক উত্তর কোনটি হবে? ইচ অ্যান্ড এভরিবডি যারা ক্লাসটিকে দেখছো সকলকে বলবো লাইক করে ফেলো। রাইট অ্যান্সার হচ্ছে ড্যান বেইলি। নেক্সট এখান থেকে দেখো, জিও প্ল্যাটফর্মস অ্যাপয়েন্টস ড্যান বেইলি অ্যাজ প্রেসিডেন্ট টু ড্রাইভিং গ্লোবাল এক্সপেনশন অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসেস ইনিশিয়েটিভ। তো অবভিয়াসলি এটা ড্যানি বেইলি রাইট অ্যান্সার হবে। চলো পরেরটা। এখন দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি, 9 নম্বর প্রশ্ন। দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর বা এলজি হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছে? দিল্লি এমন একটা ইউনিয়ন টেরিটরি যেখানে আমরা মুখ্যমন্ত্রীও দেখতে পাবো, আবার লেফটেন্যান্ট গভর্নরও দেখতে পাবো। সাধারণত কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান, যিনি প্রশাসনিক প্রধান বা যিনি প্রধান ব্যক্তি হন, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর। তো কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক থাকে। তো এখানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে রিসেন্টলি নিযুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন তরণজিৎ সিং সান্ধুকে নিযুক্ত করা হয়েছে। এর আগে যদি আমরা দেখি, বিনয় কুমার সাক্সেনা দিল্লির কিন্তু গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, বর্তমানে তাকে চেঞ্জ করে তরণজিৎ সিং সান্ধুকে গতকাল নিযুক্ত করা হয়েছে। ফর্মার ডিপ্লোম্যাট তরণজিৎ সিং সান্ধু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি। চলো এরপরে দেখি, নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছে? নর্থ ইস্টের একটা রাজ্য নাগাল্যান্ড, সেখানকার নতুন রাজ্যপাল কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, রাজ্যপালকে কে নিযুক্ত করে জানো তোমরা নিশ্চয়ই? রাষ্ট্রপতি প্রতিটা রাজ্যের রাজ্যপালদের কিন্তু অ্যাপয়েন্ট করে থাকে, এটা আমরা সকলে জানি। তো রিসেন্টলি নাগাল্যান্ডের রাজ্যপাল হয়েছেন নন্দকিশোর যাদব, যিনি আগে বিহারের একজন স্পিকার ছিলেন। বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার নন্দকিশোর যাদবকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে। দেখো, নন্দকিশোর যাদব হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর অফ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল তিনি হয়েছেন। রিসেন্টলি যদি আমরা দেখি, একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাক, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রিসেন্টলি আমরা দেখেছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল নিয়োগ করেছেন। হ্যাঁ, কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য লেফটেন্যান্ট গভর্নর এবং রাজ্যের জন্য রাজ্যপাল তিনি নিযুক্ত করেছেন। দেখো, হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে, হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা আগের রাজ্যপাল ছিলেন। হ্যাঁ, তাকে তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। বুঝেছো? তেলেঙ্গানার রাজ্যপাল হচ্ছে, আগে হিমাচল প্রদেশের যিনি রাজ্যপাল ছিলেন তিনি তেলেঙ্গানায় চলে যাচ্ছে, আর তেলেঙ্গানার যিনি রাজ্যপাল ছিলেন জিষ্ণুদেব বর্মা, তাকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তো ভালো করে দেখো, আগে মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন সিপি রাধাকৃষ্ণন, তিনি উপরাষ্ট্রপতি হয়েছে, তাহলে মহারাষ্ট্রের রাজ্যপালের জায়গাটা ভ্যাকান্ট ছিল, সেই জায়গায় কে এসেছে? সেই জায়গায় নিযুক্ত হচ্ছে জিষ্ণুদেব বর্মা, যিনি আগে তেলেঙ্গানার রাজ্যপাল ছিলেন। আর এখান থেকে আমরা যদি দেখি, শিবপ্রতাপ শুক্লাকে কি করা হয়েছে? শিবপ্রতাপ শুক্লাকে তেলেঙ্গানার যে রাজ্যপালের জায়গাটা ভ্যাকান্ট হচ্ছে সেখানে নিযুক্ত করা হয়েছে। তাহলে এখন থেকে তেলেঙ্গানার নতুন রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা, আর আমরা দেখব মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হচ্ছে জিষ্ণুদেব বর্মা। এইবারে দেখো, বিধানসভার বা বিহার বিধানসভার প্রাক্তন স্পিকার নন্দকিশোর যাদবকে নাগাল্যান্ডের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। আর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ আতা হুসাইনকে বিহারের রাজ্যপাল করা হয়েছে। বিহারের রাজ্যপাল কে ছিলেন? বিহারের রাজ্যপাল আমরা জানি ছিলেন আরিফ মোহাম্মদ খান। তো আরিফ মোহাম্মদ খানের জায়গায় এখন আতা হুসাইনকে বা হাসনাইনকে, মাফ করবে, আতা হাসনাইনকে
রিসেন্টলি নিযুক্ত করা হয়েছে বিহারের রাজ্যপাল হিসাবে। তাহলে আমরা 3টে রাজ্যপাল পেয়েছি এখানে। হিমাচল প্রদেশের রাজ্যপাল চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি শিব প্রতাপ শুক্লা বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছে। তারপরে জিষ্ণুদেব বর্মা মহারাষ্ট্রের, বিহারের রাজ্যপাল নাগাল্যান্ডের হয়েছে নন্দকিশোর যাদব, আর বিহারের বর্তমান রাজ্যপাল হয়েছে আতা হাসনাইন, যিনি ভারতের প্রাক্তন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। তামিলনাড়ুর নতুন রাজ্যপাল তামিলনাড়ুর যিনি রাজ্যপাল ছিলেন RN রবি, তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের রাজ্যপাল কি হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কি হয়েছে, তিনি কিন্তু অবসর নিয়েছেন বা পদত্যাগপত্র তাকে কিন্তু বা তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন, ঠিক আছে। তো রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর CB আনন্দ বোসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তো পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন কে, RN রবি। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র আর্লিকার, তিনি তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব এবার থেকে পালন করবেন। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তাকে হিমাচল প্রদেশের রাজ্যপাল করা হয়েছে, কারণ হিমাচল প্রদেশের যিনি রাজ্যপাল ছিলেন তিনি তেলেঙ্গানায় চলে গেছে। তো হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হচ্ছে কে, কবিন্দর গুপ্তা। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর করে দেওয়া হয়েছে। তাহলে লাদাখের কবিন্দর গুপ্তা হিমাচল প্রদেশে যাচ্ছে, আর দিল্লিতে, যেখানে আমরা একটু আগে দেখেছি, দিল্লিতে তোমার হচ্ছে তরণজিৎ সিং এসেছিলেন, তরণজিৎ সিংকে করে দেওয়া হয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, এবং দিল্লির যে লেফটেন্যান্ট গভর্নরের পদটাই যিনি ছিলেন বিনয় কুমার সাক্সেনা, তিনি আবার লাদাখে চলে গেছেন। তো একে অপরের জায়গা কিন্তু চেঞ্জ করেছে। তো এইগুলো চেঞ্জ হয়েছে রিসেন্টলি রাজ্যপাল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে, ঠিক আছে। তো এটা একটু ভালো করে পড়ে রাখতে হবে, আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা, আমাদের বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সে এই প্রশ্নগুলো রেল SSCর পরীক্ষায় খুব বেশি দেয়, হ্যাঁ খুব বেশি আসে এখান থেকে। তো এটা বারবার মাথায় রাখতে হবে, রাষ্ট্রপতি কি করছে, এই রাজ্যপাল আর লেফটেন্যান্ট গভর্নরকে নিযুক্ত করছে। তো এই জায়গাটা ভালো করে একটু দেখবে, কমপ্লিকেটেড জায়গা, আমি এটা কালার দিয়েছি এই কারণে আলাদা আলাদা করে বোঝার জন্য। চলো এবারে আমরা জিকে প্রশ্ন উত্তরে আসবো। যারা ক্লাসটিতে আছো সকলকে বলবো ক্লাসে একটা করে লাইক করে ফেলো সকলে, এবং বর্তমানে কি কি ব্যাচ চলছে TWS একাডেমিতে সেটা একটু দেখে নাও। যারা TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করোনি ডাউনলোড করো এবং সেখান থেকে অ্যাডমিশন নিয়ে ফেলো। চলো আমরা আজকের প্রথম জিকে প্রশ্নে আসি। ভারতের কফি গবেষণাগার কোথায় আছে? কফি, আমরা জানি কি কফি হচ্ছে একটা পানীয় ফসল, পানীয় ফসল হচ্ছে একটা কফি। এই যে কফিটা পানীয় ফসল, এই কফি আমাদের ভারতের গবেষণা কেন্দ্র কোথায় আছে? চিকমাগালুরে আছে, যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো কর্ণাটকের চিকমাগালুরে আমরা দেখতে পাচ্ছি কফি গবেষণাগার। এই কর্ণাটককে অনেক সময় বলা হয়ে থাকে ভারতের কফি রাজ্য, কারণ কর্ণাটক রাজ্য সব থেকে বেশি কফি উৎপাদন করে। ভারতের কফি রাজ্য কাকে বলি আমরা? কর্ণাটককে বলছি। ভারতের প্রথম ওশান থার্মাল এনার্জি কনভার্সন ওটিইসিটা কি? এটা হচ্ছে ওশেন বা সমুদ্র থেকে, সমুদ্রের যে এনার্জি, সমুদ্রের যে শক্তি, সেটাকে কাজে লাগিয়ে সেখান থেকে এনার্জি প্রডিউস করা, ঠিক আছে, সেখান থেকে শক্তি উৎপাদন করা। তো এটাকে আমরা সাধারণত বলছি ওশান থার্মাল এনার্জি কনভার্সন। এটা ভারতের প্রথম এর প্লান্ট স্থাপন করা হচ্ছে যেখানে, সেটি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের কাভারাত্তি, রাজধানী কাভারাত্তিতে স্থাপিত হয় এটা। চলো পরের প্রশ্ন আমরা দেখি, নেক্সট। এটা মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মরীচিকা, এখানে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পাবো? মরীচিকায় আমরা অসৎ বিম্ব দেখতে পাই, অসৎ বিম্ব। পলাশীর যুদ্ধ কত সালে হয়? একদিকে ছিল নবাব, বাংলার নবাব ছিলেন যিনি, তার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। এটা অনেকবার আমরা প্র্যাকটিস করেছি, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ও অপর দিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই যে কোম্পানি এবং সিরাজের মধ্যে যে যুদ্ধটা হয় সেটাকে আমরা পলাশীর যুদ্ধ বলছি। এটা হয়েছিল 1757-তে। নবাবের পক্ষ থেকে যিনি সেনাপতি ছিলেন, সেনাপতিগুলোর নামটা জেনে রাখো। সেনাপতি ছিল, নবাবের প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর, যিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, মীর জাফর ছিলেন। আর ইংরেজদের পক্ষে প্রধান ছিলেন ক্লাইভ।
রবার্ট ক্লাইভ ছিলেন ইংরেজদের পক্ষে প্রধান সেনাপতি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি লিড করছিলেন। তো মীর জাফর কি করেন, বিশ্বাসঘাতকতা করেন সিরাজের সাথে, পরবর্তীতে মীর জাফর বাংলার নবাবও হয়েছিলেন। এরপরে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এটা বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, জানো? বিশ্বের মাউন্ট এভারেস্টের পরে এর অবস্থান, দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিখর বা শৃঙ্গের নাম কি? সেটার নাম হচ্ছে কেটু। তো কেটুটা, এটা ডের স্টুডেন্টস কারাকোরাম পর্বতে অবস্থিত, তাই এটাকে কিং অফ কারাকোরাম বা কেটু বা গডউইন অস্টিনও আমরা বলছি। রান্নার প্যানে হাতল হিসাবে কেন বেকেলাইট ব্যবহার করা হয়? বেকেলাইটটা কি জানো? এটা হচ্ছে একটা কৃত্রিম প্লাস্টিক, এটা হচ্ছে একটা কি কৃত্রিম প্লাস্টিক, কৃত্রিম আর্টিফিশিয়াল এক ধরনের প্লাস্টিক। হ্যাঁ, বেকলাইট, বেকলাইটের ব্যবহার করা হয় সাধারণত যে প্যান, মানে রান্নার যে প্যান হাতল, সেটার হাতল হিসাবে। এটা কারণ এটা তাপের কুপরিবাহী, হাতে যাতে গরম না লাগে, তাই তো, তাই এটার ব্যবহার করা হয়। আলমা টেলিস্কোপ কোথায় অবস্থিত আছে? বিশ্বের একটা ওয়ান অফ দ্য, যদি আমরা দেখি, লার্জেস্ট, পৃথিবীর বুকে অবস্থিত টেলিস্কোপের মধ্যে পড়ছে আলমা, ALMA। এই টেলিস্কোপটি কোথায় আছে? সাহারা মরুভূমি মিশর, আটাকামা মরুভূমি চিলি, গোবি মরুভূমি মঙ্গোলিয়া, নাকি মোজাভে মরুভূমি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র? তো এখানে রাইট অ্যান্সার কি করব আমরা? দেখি 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি করছো তোমরা সকলে, দ্রুত রাইট অ্যান্সার করো। এটার রাইট অ্যান্সার হবে আতাকামা মরুভূমি, যেটা চিলিতে আছে। এই আতাকামা আমরা জানি এটা বিশ্বের শুষ্কতম মরুভূমি, তাই তো, বিশ্বের সব থেকে শুষ্কতম মরুভূমি। এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে। শুষ্কতম মরুভূমির নাম কি? সেটা হচ্ছে আতাকামা মরুভূমি। এবারে চলো এখান থেকে দেখি, এই যে এটা হচ্ছে আলমা টেলিস্কোপ অঞ্চল। এই আলমা, এটার ফুল কথা কি? এটার ফুল অর্থ হচ্ছে, আলমা মানে হচ্ছে আতাকামা লার্জ মিলিমিটার অ্যারে, বা আলমা চিলির আটাকামা মরুভূমির কাইন কাইনান্তর উপত্যকায় অবস্থিত একটি বেতার দূরবীন বা বেতার টেলিস্কোপের মধ্যে পড়ে। হ্যাঁ, মানে রেডিও টেলিস্কোপ, যা দিয়ে বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু থেকে আসা, হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞানিক বস্তু থেকে আসা মিলিমিটার ও সাব মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ শনাক্ত করা সম্ভব। যাই হোক, এটা সায়েন্সের কোনো একটা বড় টার্ম হবে। হ্যাঁ, সাব মিলিমিটার, মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ শনাক্ত করা একটা সম্ভব এখানে। ঠিক আছে, এখান থেকে তার মানে গবেষণা করা হয়, এক কথায় বলতে গেলে জ্যোতির্বিজ্ঞানমূলক গবেষণা করা হয়। এটা আছে আটাকামা মরুভূমিতে। সিটিআরএল প্লাস জেড কি কাজ করে? কিবোর্ড, মানে এটাকে আমরা কি বলছি, শর্টকাট কি। কিবোর্ডে আমরা শর্টকাট কি প্রেস করি না, যারা কম্পিউটার নিয়ে কাজ করে তারা জানে কম্পিউটারে স্পিডে কাজ করার জন্য শর্টকাট কির ব্যবহার করা হয়। তো কম্পিউটারের এই যে শর্টকাট কি কিবোর্ড, এই কিবোর্ডের সিটিআরএল প্লাস জেড কি কাজ করে? আন্ডু কাজ করে। আন্ডু মানে কোনো একটা লেখা হয়ে গেছে, সেই লেখাটা থেকে আমরা আবার ব্যাকে ফেরত যাব, আগের জায়গাটাতে ফেরত যাব। কোনো একটা জিনিস করা হয়ে গেছে, সেই জায়গা থেকে আবার আগের পোর্শনে ফেরত যাব, তার জন্য আমরা আন্ডু করব। কপি করতে কি করি আমরা? কপি করতে সিটিআরএল প্লাস সি, কাট করতে সিটিআরএল প্লাস এক্স, পেস্ট করতে সিটিআরএল প্লাস ভি প্রেস করে থাকি আমরা। চলো এর পরেরটা, কুমিরের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ, বা কুমিরের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট? কুমির সাধারণত যারা উভচর হয়, ঠিক আছে, উভচর এবং যারা সরীসৃপ হয়ে থাকে, তো সরীসৃপ এবং উভচরের তাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড হয়ে গেছে, যাই হোক, হৃৎপিণ্ড, যাই হোক, চলো, হৃৎপিণ্ডে বা হার্টে 3টি প্রকোষ্ঠ থাকে, 3টি কিন্তু আমরা দেখব প্রকোষ্ঠ থাকে। এবারে দেখো, এখানে দেখো কুমিরের ক্ষেত্রে ব্যতিক্রমী, এটা কুমিরের ক্ষেত্রে 4টি থাকে। ঠিক আছে, কুমিরের 4টি থাকে, যেমন মানুষের 4টি থাকে, কুমিরেরও 4টি থাকে, 2টি অলিন্দ, 2টি নিলয়। নেক্সট,
কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে, তোমরা কমেন্ট করে জানাবে এখানে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। চলো এর পরেরটা, থিওলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যাকে বলি? থিওলজি, থিওলজি কোনটির পড়াশুনো, কোনটির বিদ্যাকে বোঝাচ্ছে? ধর্ম বিষয়ক বিদ্যাকে সাধারণত থিওলজি বলে, ধর্ম নিয়ে বিদ্যা। ভারতের নতুন সংসদ ভবনে স্থাপিত সেঙ্কলকে অতীতে কোন সাম্রাজ্যের সেবা, কর্তব্য এবং জাতির পথের প্রতীক হিসাবে দেখা হতো? এই যে এটা দেখতে পাচ্ছ একটা দণ্ড, আমাদের ভারতের সংসদে এটা আছে, ঠিক আছে, সংসদে এটা কিন্তু রাখা আছে। এটা কিসের প্রতীক? এটাকে বলা হয়ে থাকে সেঙ্গল। এটা হচ্ছে সেবা, কর্তব্য এবং জাতির প্রতীক, এবং এটা হচ্ছে প্রথমে চোল সাম্রাজ্যের একটা প্রতীক ছিল, এটাকে ইউজ করা হয়েছে ভারতের মানে সংসদ ভবনে রাখা আছে এটা। হ্যাঁ, চোল সাম্রাজ্যের প্রতীক। এখানে আমরা একটা এরকম ষাঁড় দেখতে পাবো, এটাকে নন্দী বলা হয়, ঠিক আছে, নন্দী বা ষাঁড় এটা দেখতে পাবো আমরা এখানে। এটার মাথায় একটা মুকুটে আমরা দেখতে পাবো, এবং এটা এখানে তামিল ভাষায় অনেক কিছু লেখা আছে। এটা চোল সাম্রাজ্যের একটা কিন্তু প্রতীক হিসাবে আমরা দেখতে পাবো। চলো এটা পরেরটা দেখি, উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ কি? উদ্ভিদের পাতা কেন হলুদ হয়ে যায়? ফ্লোরোসিস, ক্লোরোসিস, সালোক সংশ্লেষ, অতিরিক্ত জল। দেখো উদ্ভিদের পাতা সাধারণত হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে, প্রধান কারণ যদি আমরা দেখি, প্রধান কারণ সেটি হচ্ছে অনেকভাবে হতে পারে, কিন্তু প্রধান কারণ হচ্ছে পুষ্টি অভাব, পুষ্টির অভাব। এখন পুষ্টির অভাব আমরা যদি দেখি এটা কিভাবে হয়, যখন তার সালোক সংশ্লেষ কমে যাবে। ক্লোরোসিস বলে আমরা রোগটা যদি দেখি, এটা রোগটা হয়ে থাকে সাধারণত উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় ক্লোরোসিস হলে। হ্যাঁ, পাতায় যে ম্যাগনেসিয়াম থাকে সেটা কমে যায়, তো এই কারণে ক্লোরোসিস রোগটা দেখতে পাই আমরা। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের রচয়িতাকে? পুতুল নাচের ইতিকথা লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। ইদানিং কোন দেশের সাথে ভারত ইউপিআই লেনদেনের চুক্তি করেছে? আমাদের ভারত ইউপিআই লেনদেনের চুক্তি করেছে কোন দেশের সাথে? উপরের সবগুলি দেশের সাথে, ভুটান, শ্রীলঙ্কা, মরিশাস সহ অনেক দেশের সাথে আমাদের ভারত কিন্তু ইউপিআই লেনদেনের চুক্তি করেছে। তো এখানে উপরের সবগুলি দেশ রাইট অ্যান্সার হবে। ওপেকের সদর দপ্তর কোথায়? ওপেক মানে হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, হলো বিশ্বের প্রধান পেট্রোলিয়াম রপ্তানিকর দেশগুলোর একটি আন্তঃসরকারিক সংস্থা, যা 1960 সালে ইরাকের বাগদাদে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়া, 1965 সাল থেকে অস্ট্রিয়ার ভিয়েনাতে সদর দপ্তর স্থাপিত হয়। এর বর্তমান সদস্য দেশ 12টি, 13টি সদস্য দেশ ছিল, তবে একটা দেশ এর সদস্যপদ রিসেন্টলি ছেড়ে দিয়েছে। তো বর্তমানে 12টি সদস্য দেশ আছে এর। এর রাজধানী তাহলে ভিয়েনা, যেটা অস্ট্রিয়ার রাজধানী। জলের তলায় শব্দ শোনার যন্ত্রের নাম কি? জলতলার বা জলের তলের শব্দ শোনার জন্য আমরা হাইড্রোফোনের ব্যবহার করে থাকি, হাইড্রোফোন। এখানে যে প্রযুক্তিকে ইউজ করা হয় সেটাকে বলা হয় থেকে সোনার প্রযুক্তি, সোনার প্রযুক্তি, ঠিক আছে। সোনার প্রযুক্তিকে ইউজ করে হাইড্রোফোনের মাধ্যমে আমরা জলের তলের শব্দ শুনতে পাই। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার দাদা সাহেবের নামে দেওয়া হয়। দাদা সাহেব ছিলেন চলচ্চিত্র নির্মাতা, তো এখানে চলচ্চিত্র ক্ষেত্রে দাদা সাহেব ফালকে পুরস্কারটি দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে আছে? বলো, দারুণ আর একটা প্রশ্ন পেয়েছি। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় পাচ্ছি আমরা ভারতের? পিন ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত আছে হিমাচল প্রদেশ রাজ্যে। বায়ু দূষণের ফলে কোন রোগটি হয়?
বায়ু দূষণের ফলে কোন রোগটি হয়? বায়ু দূষণের ফলে হয়ে থাকে ব্রোঙ্কাইটিস বলে রোগটা। হ্যাঁ, চলো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সকলে ক্লাসটিতে একটা করে লাইক করতে ভুলবে না। প্রতিদিনের ক্লাস যারা দেখছো সকলকে বলবো প্রতিদিন কিন্তু কমেন্ট করতেও ভুলবে না। তোমার মূল্যবান কমেন্ট সেটা কমেন্ট বক্সে পুট করতে ভুলবে না। চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। যারা ক্লাসটি অবশ্যই লাইক করো প্রতিদিনে, আমি বলবো প্রতিদিনের ক্লাসটা ওয়াচ করো। আজকাল কিন্তু অনেক স্টুডেন্টস ক্লাস দেখছে না, কেন এটা হচ্ছে আমি বুঝতে পারছি না। অনীহা কেন? শুধু পরীক্ষার সময় পড়বো, সারা বছর পড়বো না, পাশ করে যাব, এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসো। এখন কিন্তু সব ইজি টু অ্যাক্সেস, সবাই কিন্তু ইজিতে এই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারে। তো তুমিও লাভ ওঠাও, প্রতিটা ক্লাস মিস করো না, যতটা পারো ফ্রিতে লাভটা নিয়ে নাও। বুঝেছো? চলো ভালো থাকবে সকলে, লাভ নাও। বাড়িতে বসে এই ধরনের ক্লাস পাচ্ছ, এই লাভটা কেন নেবে না তোমরা ফ্রিতে বলো? তো সকলে বন্ধু বান্ধবদের কাছেও শেয়ার করতে পারো, তাদেরকে রিকমেন্ড করতে পারো। অনেক স্টুডেন্টস আছে, হ্যাঁ, তারা কিন্তু বন্ধুদের কাছ থেকে শুনে চাকরি পেয়েছে, যে TWS একাডেমিতে ভর্তি হয়েছি, তারপরে কিন্তু বন্ধুদের কাছ থেকে শুনে সেখান থেকে ক্লাস দেখা শুরু করেছে এবং চাকরি পাচ্ছে। চলো অবশ্যই আশা করব বাংলা ভাষায় এই ধরনের ক্লাস দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কিছু সাবস্ক্রাইবার হলে আমরা কিন্তু 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের কাছাকাছি যাব। তো ইচ অ্যান্ড এভরিবডি সকলে সাবস্ক্রাইব দিস চ্যানেল। ভালো থাকবে সকলে, টাটা বাই।